আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য যে এই চ্যাপ্টারটা থেকে, যদিও এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে নাই, বাট এই চ্যাপ্টারটা থেকে তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, আর ভালো অ্যামাউন্টেই প্রশ্ন হয়। মেডিকেলের জন্য যতটা ইম্পর্ট্যান্ট, বিভিন্ন ভার্সিটি যেগুলোতে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয় সেগুলোতেও এখান থেকে প্রশ্ন আসে। এরপর একটা কথা হলো কি ভাই, এই যে মেডিকেলে যখন আসবা এই চ্যাপ্টারটা দেখবা হচ্ছে এই চ্যাপ্টারের পড়াগুলোকেও বিস্তারিত করে লেখা আছে। তখন এই চ্যাপ্টারটা যদি তোমার পড়া না থাকে তখন তুমি ইজিলি ধরতে পারবা না, ঠিক আছে? সো সেজন্য হচ্ছে কি আমরা এই চ্যাপ্টারটা একটু শুরু করব, একদম ভালো করেই পড়াশোনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, শুরু করি। আমরা জানি হচ্ছে কি প্রতিটা পদার্থ কি দ্বারা গঠিত ভাইয়া? বিভিন্ন অণু দ্বারা গঠিত, ঠিক আছে? বিভিন্ন অণু দ্বারা গঠিত। এখন আমরা জানি কি জীবদেহ হচ্ছে কি জীবদেহ কোষ দ্বারা গঠিত। আচ্ছা, এই যে জীবদেহ কোষ দ্বারা গঠিত, কোষগুলোও আবার না অণু দ্বারা গঠিত। এখন জীবদেহে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থের যে অণুগুলো আছে, অণুগুলো বেসিক্যালি দুই টাইপের। একটা হচ্ছে জৈব অণু, একটা হচ্ছে কি ভাইয়া জৈব অণু, একটা হচ্ছে কি অজৈব অণু, ঠিক আছে? আচ্ছা, জৈব অণু কারা কারা জৈব অণু? আমরা জানি যে যখন তুমি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার পড়বো, জৈব যৌগ পড়বা, ঠিক আছে? জৈব অণু বেসিক্যালি ওগুলোকে বোঝায় যারা হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে? আর যেগুলো অজৈব যৌগ সেগুলোকে অজৈব অণু বলা হয়। তাহলে জৈব যৌগ কোনগুলা যদিও ইয়াতে শিখবা, জৈব যৌগ যখন পড়বা তখন শিখবা, বাট আমি এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে কি জৈব যৌগের সংখ্যা হচ্ছে হাইড্রোকার্বন এবং তাদের জাতক। জৈব যৌগের সংখ্যা কি ভাইয়া? হাইড্রোকার্বন ও তাদের জাতক, হাইড্রোকার্বন ও তাদের জাতক। আচ্ছা, প্রথমে বুঝি সে হাইড্রোকার্বন মানে কি। হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, নামে আছে, দেখো নামে আছে তার পরিচয়, নামে আছে ভাইয়া তার কি, তার পরিচয় নামে দেওয়া আছে। দেখো হাইড্রো মানে হচ্ছে কি হাইড্রোজেন থাকবে, তাহলে এখানে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। নামে আছে কি কার্বন, তাহলে এগুলা এমন একটা যৌগ যেগুলাতে দেখবা কি হাইড্রোজেন এবং কি আছে, কার্বন আছে। তাহলে হাইড্রোজেন এবং কার্বন থাকা সকল যৌগ কি ভাইয়া? হাইড্রোকার্বন। এবং এদের জাতক মানে হচ্ছে কি এদের থেকে তৈরি করা। তাহলে হাইড্রোকার্বন থেকে তৈরি করা যে পদার্থগুলোকে বলা হয় কি ভাইয়া? যে জৈব যৌগ বলা হয়। তবে যে কোনো বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায় না, কয়েকটা বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এরকম কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে তুমি যদি কোনো পদার্থ তৈরি করো হাইড্রোকার্বন থেকে, সেগুলো কি বলবা? জৈব যৌগ বলবা। ফর এক্সাম্পল, আমি এখানে এক্সাম্পল স্বরূপে একটা লিখে রাখছি। এখানে একটা অণু আছে, ধরো কি অণু, নাম টাম জানা লাগবে না, এগুলো পরে যে শিখবা। তাহলে দেখো এখানে কি আছে? কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, জাস্ট কার্বন হাইড্রোজেন। তাহলে এটা একটি হাইড্রোকার্বন, অবশ্যই ভাই হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন মানেই কি? জৈব যৌগ। তাহলে এটা একটা জৈব যৌগ। তাহলে দেখো এটার সাথে আমি কি করলাম? পানি সংযোজন করলাম, পানি যুক্ত করলাম। এখানেই বিভিন্ন কি থাকে? প্রভাবক থাকে, যেগুলো তোমরা কেমিস্ট্রিতে ভালো করে শিখবা। এরপর দেখো যুক্ত হওয়ার ফলে কি হইলো? এখানে একটা যৌগ তৈরি হইলো, ঠিক আছে? এখানে একটা যৌগ তৈরি হলো। এই যৌগে দেখো, এই যৌগে হাইড্রোজেন এবং কার্বনের পাশাপাশি অক্সিজেনও আছে, ঠিক আছে? এবং এটা যেহেতু এই যে হাইড্রোকার্বন থেকে তৈরি হইলো সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, তাই এটা একটা কি? এটাও একটা জৈব যৌগ, ঠিক আছে? তাহলে জৈব যৌগ কী জিনিস আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কয়েকটা জৈব অণুর উদাহরণ কি? শর্করা, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, আরও অনেক আছে, নিউক্লিক অ্যাসিড, হ্যানতেন আরও অনেক আছে। আর অজৈব যৌগের মধ্যে অনেক উপাদান থাকে, তাদের মধ্যে মেইনলি তুমি পাবা হচ্ছে কি পানি। তাহলে কি জীবদেহে পাওয়া অজৈব অণুগুলোর মধ্যে সব থেকে বেশি কি থাকে ভাইয়া? পানি অণু থাকে, ঠিক আছে? যে প্রোটোপ্লাজম, মানবদেহের কোষের যে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজমে 60 থেকে 90% কি থাকে? পানি থাকে। এবং মানবদেহের 60 to 70% কি দ্বারা গঠিত ভাইয়া? পানি দ্বারা গঠিত। বুঝতে পারছি? আচ্ছা, বিজ্ঞানের যে শাখায় যে একটা জীবদেহে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় কি? বায়োকেমিস্ট্রি। আমরা এতদিন শুনছি না বায়োকেমিস্ট্রি, অনেকটা কুল সাবজেক্ট বায়োকেমিস্ট্রিটা, ঠিক আছে? বায়োকেমিস্ট্রির নাম কি? বাংলা নাম কি ভাইয়া? প্রাণ রসায়ন। তাহলে প্রাণ রসায়ন কি? প্রাণ রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে হচ্ছে কি জীবদেহে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করি। এরপর হচ্ছে কি যে আমরা একটা ওয়ার্ড শুনছি যে জীবের জীবন ধারণের জন্য বিভিন্ন রাসায়নিক অণু লাগে না, বা রাসায়নিক পদার্থ লাগে না। তো এখানে হচ্ছে কি রাসায়নিক অণুগুলো তো বিভিন্ন মৌল দ্বারা গঠিত। তো মানবদেহে দেখবা হচ্ছে কি, মানবদেহে বা জীবদেহে দেখবা হচ্ছে কি 92 টাইপের কি আছে?
মৌল আছে 92 টাইপের মৌল মিলে কি একটার সাথে একটা কম্বাইন্ড হয়ে ডিফারেন্ট কম্বিনেশন হয়ে কী করছে বিভিন্ন অণু তৈরি করছে এবং দিন শেষে সেই অণুগুলাই কী করে জীবদেহে এক্সিস্ট করে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, এরপর হচ্ছে কি যে 92% অণু যেগুলো আছে সেগুলোর মধ্যে 90% 96%ই হচ্ছে কি ভাইয়া যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। বুঝতে পারছি? আচ্ছা দেখো, তাহলে আমাদের এই চ্যাপ্টারের শুরুতে যে ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ আমাদের পড়া কমপ্লিট। এবার হচ্ছে অফিসিয়ালি আমরা পড়াশোনা শুরু করব। সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট পড়াশোনা করব। কার্বোহাইড্রেটের অনেক নাম আছে। কার্বোহাইড্রেটের প্রধান নাম হচ্ছে কার্বোহাইড্রেট, এক নাম হচ্ছে কি স্যাকারাইড। ঠিক আছে। আরেক নাম হচ্ছে কি কার্বস, আরেক নাম হচ্ছে স্টাফ অফ লাইফ। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সবগুলো কার্বোহাইড্রেট নাম। স্টাফ অফ লাইফটা একটু ভালো করে দেখো, এটা আলিম স্যারের বইয়ে আছে। দেখো এবার হচ্ছে কার্বোহাইড্রেট কী জিনিস আমরা একটু পড়ি। কার্বোহাইড্রেট নামে আছে কি কার্বো মানে একটু আগে পড়াইছি ভাইয়া, এখানে হচ্ছে কি কার্বন থাকবে। তাহলে হচ্ছে কি এখানে আমি লিখে দিই হচ্ছে কি কার্বন। হাইড্রেট তুমি বলবা যে হাইড্রো থাকলে হচ্ছে হাইড্রোজেন বুঝিতা, বাট এখানে হাইড্রো নাই, এখানে কি আছে হাইড্রেট আছে। তোমরা একটা টার্ম শুনবা হাইড্রেশন, যখন হচ্ছে কি তোমরা রোজা রাখে মানুষ বা রোদে কাজ বিভিন্ন কাজ করে, তখন কি হয় ক্লান্ত হয়ে যায়, পানি শুকাই যায় তাদের দেহ থেকে, তখন সেটাকে বলা হয় কি ডিহাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে কি যে পানি যুক্ত হওয়া। হাইড্রেশন মানে হচ্ছে কি ভাইয়া পানি যুক্ত হওয়া বা জলায়ন, পানি যুক্ত হওয়া। ঠিক আছে। তাহলে কি তুমি বলতে পারবা কি কার্বোহাইড্রেট মানে কার্বনের পানিযুক্ত, বা এটা একটা সুন্দর নাম হচ্ছে কি কার্বনের জলায়ন। ঠিক আছে। তাহলে কার্বনের জলায়ন মানে কি দেখো, কার্বনের জলায়ন মানে কি যতগুলা কার্বন থাকবে ততগুলোর সাথে তুমি কি মিশাবা, পানি মিশাবা। ধরো একটা যৌগে আছে যেখানে হচ্ছে 5টা কার্বন আছে, তাহলে 5টা কার্বনের সাথে তুমি কি মিশাবা, 5টা পানি মিশাবা। ঠিক আছে। 5টা পানি মিশাবা, তখন যৌগটা দাঁড়াবে কি C5H10O5। এরকম না ভাইয়া? অবশ্যই এরকম। সো এটাকে তুমি চাইলে এরকম জেনারেল ফর্মুলাতে লিখতে পারো, যতগুলা কার্বন ততগুলা পানি। ঠিক আছে, ততগুলা পানি, যেটা এখানে লেখা আছে। এটাকে তুমি চাইলে এটা দাঁড়াও, এটা স্থূল সংকেত, এটা না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কি একটা জেনারেল ফর্মুলা। এটা কিসের জেনারেল ফর্মুলা? এটা কার্বোহাইড্রেটের একটা জেনারেল ফর্মুলা। আচ্ছা, স্থূল সংকেত একটা ওয়ার্ড, তোমাকে একটা ওয়ার্ড বোঝাই স্থূল সংকেত, যদিও এটা পড়ে আসার কথা, যে ক্লাস 9-10-এ পড়ে আসার কথা, বাট আমি তাও একবার এক্সপ্লেন করি যাতে তুমি একটু ভালো করে ধরতে পারো যে স্থূল সংকেত জিনিসটা কি। ধরো তোমার কাছে একটা যৌগ আছে যেটা হচ্ছে কি H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এই যৌগে তুমি দেখতে পারতেছো কি 2টা হাইড্রোজেন আছে, 2টা অক্সিজেন আছে। ঠিক আছে। স্থূল সংকেত বলতে বোঝায় এই যৌগটা গঠন করতে কি কি অণু লাগছে ভাইয়া, কি কি মৌল লাগছে, হাইড্রোজেন লাগছে, অক্সিজেন লাগছে। তুমি চিন্তা করবা হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত চিন্তা করবা। ঠিক আছে। 2:2, তো দিন শেষে 1:1। ঠিক আছে। স্থূল সংকেত কি, ওই যৌগটা গঠন করতে যে সকল মৌল লাগছে সেই মৌলগুলার সংখ্যার অনুপাত। তাহলে সেটা হচ্ছে 1:1 না? তখন তুমি এভাবে লিখবা যে 1:1। তাহলে দেখো হাইড্রোজেনের নিচে 1 বসাবা, অক্সিজেনের নিচে কত বসাবা, 1 বসাবা। সো এটা দিন শেষে যায়, এটা অনেকটা এরকম না যে HO এই HOটা হচ্ছে কি পারঅক্সাইডের স্থূল সংকেত। পারঅক্সাইডের স্থূল সংকেত কি ভাইয়া? HO। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বললাম হচ্ছে কি যে সবসময় কি থাকবে, যে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা লিখলাম। ধরো ভাইয়া CxH2O(X), সো এটাকে তো আমরা যদি এই যে যৌগটা গঠন করতে কী লাগছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন লাগছে, তাহলে তুমি এখানে কার্বন লিখবা, এখানে হাইড্রোজেন লিখবা, এখানে অক্সিজেন লিখবা। এদের অনুপাত যদি আমরা চিন্তা করি, এদের অনুপাত কত? X:2X:X। সো দিন শেষে এটা কত দ্বারা? 1:2:1 দ্বারায়। ঠিক আছে। আচ্ছা, এটা বেসিক ম্যাথমেটিক্স বুঝতে পারার কথা। তাহলে দেখো, তাহলে তুমি বলতে পারবা যে যেখানে স্থূল সংকেত কি, তাহলে কার্বোহাইড্রেটের স্থূল সংকেত কি? C এর নিচে 1 দিবা, হাইড্রোজেন নিচে 2 দিবা, অক্সিজেন নিচে 1 দিবা। সেটা মানে কি CH2O। এটা হচ্ছে কার্বনের স্থূল সংকেত, কার্বোহাইড্রেটের স্থূল সংকেত। শেষ। এরপর আমরা কিছু জিনিস বলবো, যে প্রথম যখন কার্বোহাইড্রেটের সংজ্ঞা দেওয়া হচ্ছিল তখন বলা হয়েছে কি ওই যৌগগুলোকে বোঝায় যাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত 1:2:1।
একটু আগে যেটা আমরা পড়াইলাম। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, কিছু কিছু যৌগ আছে যারা এই ফর্মুলাটা মানে, কিন্তু দিন শেষে এরা কার্বোহাইড্রেট না। ফর্মুলাটা মানে বাট কার্বোহাইড্রেটের যে ন্যাচারাল বৈশিষ্ট্য যেগুলো আছে বা এরা আদার্স বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো কী করে না, এরা শো করে না। এরকম কি কি ভাইয়া? অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড এবং হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। মনে রাখবা সকল অ্যাসিড এবং ফর্মালডিহাইড, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি যে কতগুলো যৌগ আছে যারা হচ্ছে কি এই যে ফর্মুলাটা বা সংকেতটা বা স্থূল নাম্বার যেটা আছে সেটা মানে না, কিন্তু তারা কি করে যে কার্বোহাইড্রেট যে ধর্ম প্রপার্টিস শো করে তারা সেই প্রপার্টিসগুলো মেনে চলে। তাদের কি বলা হয়? তারা যদিও হচ্ছে কি যে এই স্থূল সংকেতটা বা অনুপাতটা মানে না, দিন শেষে তারা কার্বোহাইড্রেটের মধ্যে বিহেভ করে। এরকম কি কি আছে? এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে র্যামিনোস, ঠিক আছে? এরা কি করে? এরা হচ্ছে কার্বোহাইড্রেটের মতো বৈশিষ্ট্য শো করে, এরাও কার্বোহাইড্রেট, ঠিক আছে? আচ্ছা, সো তখন থেকে বোঝা গেছে কি এই কনসেপ্ট যেটা আছে কার্বোহাইড্রেট হতে হলেই যে 1:2:1 হতে হবে বা 1:2:1 থাকলেই হচ্ছে কি যে কার্বোহাইড্রেট হয়ে যাবে, সেটা কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। বুঝতে পারছি? সো মনে রাখবা যে সকল ডাই অলিগো আমরা পড়বো, সকল ডাই অলিগো এবং পলিস্যাকারাইড কিসের উদাহরণ? পলিস্যাকারাইড হচ্ছে কি এই ক্রাইটেরিয়াতে পড়ে। তারা হচ্ছে কি যে অনুপাতটা মানে না, তাও হচ্ছে কি এরা মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে? আচ্ছা, কার্বোহাইড্রেট হতে হলে এই যে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতে হবে এরকম না, মাঝে মাঝে চাইলে নাইট্রোজেন এবং সালফারও থাকতে পারে। সো এরকম একটা এক্সাম্পল হচ্ছে কি গ্লুকোসামিনে দেখবো হচ্ছে কি আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে? গ্যালাক্টোসামিন আছে, গ্যালাক্টোসামিনে কি থাকে? গ্যালাক্টোজের সাথে নাইট্রোজেন থাকে। এগুলা কি জিনিস? কি গ্যালাক্টোজ কি জিনিস? ডাইস্যাকারাইড কি জিনিস? অলিগোস্যাকারাইড কি জিনিস? পলিস্যাকারাইড কি জিনিস? রেমিনোস কি জিনিস? সেগুলো আমরা একটু পরে বিস্তারিত জানবো, ঠিক আছে? আচ্ছা, এই ছকটা একটু ইম্পর্টেন্ট, এই যে ছক যেটা আঁকি দিছি ভাইয়া সেটাই ইম্পর্টেন্ট, সেটা মুখস্থ করে বা যে কোনটা 1:2:1 অনুপাত মানে না তাও কার্বোহাইড্রেট, কোনটা মানার পরেও কার্বোহাইড্রেট না, কোনটাতে হচ্ছে কি যে CHO ব্যতীত অন্যান্য মৌলও থাকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে লেকচার স্লাইডটা প্রোভাইড করে দিব, ঠিক আছে? যে কমেন্ট সেকশন চেক করবা, তাহলে হচ্ছে কি পাই যাবা, যেটার ড্রাইভ লিঙ্ক পাই যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি যেহেতু এটা এখানে ফল্ট দেখা দিছে, এই প্রথম ডেফিনেশনে ফল্ট দেখা দিছে, তখন বিজ্ঞানীরা বসে কি করছে, আর একটা মডার্ন ডেফিনেশন বানাইছে। সে মডার্ন ডেফিনেশন বলে কি যে আচ্ছা, যে কার্বোহাইড্রেট হইতে হলে তোমার কয়েকটা শর্ত মানতে হবে, যেরকম ওখানে শর্ত মানতে হয়েছিল যে একটা অনুপাত 1:2:1 অনুপাত, ঠিক আছে? এখানে এটার বদলে কয়েকটা শর্ত মানা লাগবে। প্রথম শর্ত কি ভাইয়া? প্রথম শর্ত হচ্ছে কি যে জৈব যৌগ হওয়া লাগবে। জৈব যৌগ কী জিনিস একটু আগেই আমরা এক্সপ্লেন করছি। জৈব যৌগ হওয়া লাগবে এবং ওই জৈব যৌগটার মধ্যে অ্যালডিহাইডমূলক বা কিটোনমূলক থাকা লাগবে। অ্যালডিহাইডমূলক বা কিটোনমূলক কী জিনিস ভাইয়া? অ্যালডিহাইড হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কি অ্যালডিহাইডমূলক, আর কিটোনমূলক হচ্ছে কি ভাইয়া? কিটোনমূলক হচ্ছে এটা, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা, যে কোনো একটা থাকা লাগবে, মূলকগুলো থাকা লাগবে। এরপর হচ্ছে কি ওই জৈব যৌগের মধ্যে একাধিক কি থাকতে হবে? একাধিক কি থাকতে হবে? হাইড্রোক্সিল আয়ন থাকা লাগবে, ঠিক আছে? আর যেহেতু একাধিক হাইড্রোক্সিল আয়ন থাকবে, আমরা জানি কি একাধিক থাকা মানে হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, মানে যেহেতু অ্যালডিহাইড হইতে হবে অথবা কিটোন হইতে হবে, তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন, আর কিটোনের আরেক নাম কি? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোনের আরেক নাম কি ভাইয়া? কার্বোহাইড্রেট, ঠিক আছে? কেন ভাইয়া? দেখো এই শর্তর এই যে নাম যেটা আছে, নামটার মধ্যে সকল শর্ত আছে। দেখো প্রথম নম্বর শর্ত বা জৈব যৌগ, কারণ এই যে নামগুলো তোমরা যখন জৈব যৌগ পড়বা তখন নামটা দেখেই বুঝে যাবা কি এটা আদৌ জৈব যৌগ কিনা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দ্বিতীয় নম্বর শর্ত কি? অ্যালডিহাইড নামে আছে, দেখো অ্যালডিহাইড হতে হবে অথবা কিটোন হতে হবে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন, নামে অ্যালডিহাইড বা কিটোন আছে, তাহলে এটা কি দ্বিতীয় শর্তটাও মানতেছে। তৃতীয় শর্তটা কি? একাধিক হাইড্রোক্সিল আয়ন থাকা লাগবে, নামে বলছি পলিহাইড্রোক্সি, পলি মানে একাধিক কি থাকতে হবে? হাইড্রোক্সিল আয়ন থাকতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখানে একটা জৈব যৌগ আঁকি, তাহলে দেখো আমি কীভাবে আঁকবো। তাহলে জৈব যৌগতে কি থাকবে? প্রথমে অনেক কার্বন থাকবে, ধর আমি এখানে 6 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ আঁকতেছি। আচ্ছা 5 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ আঁকি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা অ্যালডিহাইড দিয়ে দেখাবো, একটা হচ্ছে কি দিয়ে দেখাবো? কিটোন দিয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা,
তাহলে দেখো প্রথমে অ্যালডিহাইড হইতে হলে কি তোমার যে কোনো একটা কার্বনকে কি বানাইতে হবে, এই স্ট্রাকচার বানাইতে হবে। কারণ কি বলছি অ্যালডিহাইডের এই অ্যালডিহাইড হইতে হলে এটা এই স্ট্রাকচারটা থাকা লাগবে। সো আমি লাস্টের ইয়াটাকে এঁকে দিই এরকম, লাস্টের কার্বনটাকে এভাবে বানাই দিলাম। এরপর কী হইতে হবে, এরপর হইতে হবে পলিহাইড্রোক্সি হইতে হবে। পলিহাইড্রোক্সি যদি হতে হয় তাহলে দেখো এখানে সবগুলো হাত খালি না, সবগুলো হাত খালি, সবগুলো হাত খালি। এখন সবগুলো হাতে একটা হাতে হাইড্রোজেন বসবে, একটা হাতে কি হবে, একটা হাতে হাইড্রোজেন বসবে, একটা হাতে কি বসবে, হাইড্রোক্সিল আয়ন বসবে। একটা হাতে কি বসবে, হাইড্রোক্সিল আয়ন বসবে, হাইড্রোক্সিল আয়ন। ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন বসে যাবে। এখানে কেন হাইড্রোজেন বসে নেই, এখানে জাস্ট হাইড্রোজেন কেন বসলো, এখানে চাইলে তো হাইড্রোক্সিল আয়নও বসতে পারতো। একটা রিজন কি, হাইড্রোক্সিল আয়ন যেটা আছে, হাইড্রোক্সিল আয়নের যে সাইজ যেটা আছে সেটা অনেক বড়, বুঝছো ভাইয়া। সো দুইটা একসাথে থাকতে গেলে একসাথে জায়গা হয় না। সো দ্যাটস ওয়াই কি থাকে না, একসাথে দুইটা হাইড্রোক্সিল আয়ন থাকে না। ইভেন দেখো, ভাইয়া এখানে কি করছি, এখানে ভাইয়া দেখো ভাইয়া কি করছে, এখানে সবগুলো হাইড্রোক্সিল আয়ন এক সাইডে লিখতে গেছি না, এই তিনটা একসাথে লিখে ফেলছি না একদিকে, এটা এরকম হয় না, একটা ওদিকে চলে যায়। এটা আমরা বিস্তারিত পরে দেখবো, দ্বিতীয় পর্বে দেখবো কেন এরকম হয়। ঠিক আছে, জাস্ট এতটুকু জেনে রাখি যে শর্তগুলো মানতেছি কিনা। তাহলে প্রথম আমি একবার করে দেখাই। তাহলে কি প্রথম নাম্বার রিজন কি ভাইয়া, আমাদের কি হইতে হবে, জৈব যৌগ হতে হবে। জৈব যৌগ হওয়ার জন্য কি থাকা লাগবে, একটা কার্বনের চেন থাকা লাগবে। 5 কার্বন 20 আঁকছি, ধরো আমরা চেনটা হচ্ছে 5 কার্বন 20। আমরা জানি কি যে কোনো, আমরা যেহেতু প্রথমে অ্যালডিহাইড দিয়ে দেখাবো বলছি, তাহলে একটা কার্বনকে স্ট্রাকচার ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার যদি ফলো করতে যাই, তাহলে দেখো এই স্ট্রাকচার যদি ফলো করতে যাই, এখানে হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি হইলো, অক্সিজেনটা বসে দিলাম। বুঝতে পারছি, এই কার্বনগুলোতে কি কয়টা করে, 2টা করে হাত খালি, আবার এটাতে 3টা, এটাতে 3টা হাত খালি, এটাতে 3টা হাত যেহেতু খালি, 3টা হাতে এবার আমরা জিনিস বসাবো। একটাতে হাইড্রোজেন বসাবো, হাইড্রোক্সিলেন বসাবো, এটাতে হাইড্রোক্সিলেন বসাবো, এটাতে হাইড্রোক্সিলেন বসাবো। বলছে হাইড্রোক্সিলেনের সাইজ অনেক বড়, একটা কার্বনে একাধিক হাইড্রোক্সিলেন থাকতে পারে না। সো বাকি হাতগুলো সবগুলো হাইড্রোজেন দ্বারা ফুলফিল হয়ে যাবে ভাইয়া। বুঝতে পারছি, অবশ্যই ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা কিটোন দিয়ে একটা দেখাবো। ধরো এখানে একটা আমরা সেম আঁকতেছি, ধরো 4 কার্বন দিয়ে দেখাবো, 4 কার্বন দিয়ে দেখাবো। তাহলে দেখো কিটোন হইতে গেলে কি হইতে হবে, 2টা হাত খালি থাকা লাগবে, 2টা হাত খালি থাকা লাগবে। এখন ধরো এক হাতে যদি আমি হাইড্রোজেন বসাই দিই, তাহলে জিনিসটা কীরকম হইলো, একসাথে যদি একটা হাতে যদি হাইড্রোজেন বসাই দেই, তখন জিনিসটা হয়ে যাবে কি অ্যালডিহাইডের মতো হয়ে যাবে। কারণ অ্যালডিহাইডে দেখো একটা হাতে হাইড্রোজেন আছে, সো এখানে হাইড্রোজেন বসানো যাবে না, এখানে কি বসাইতে হবে, অন্য একটা মৌল বসাইতে হবে। তুমি যদি বলো যে ভাইয়া এখানে আমি OH বসাই দিব, হাইড্রোক্সিলেন বসাই দিব, তুমি যখন জৈব যৌগ পড়বা তখন দেখবা এটা হচ্ছে কি জৈব অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এসে হচ্ছে আরেকটা কার্যকরী মূলক হয়ে যায়। সো এখানেও হাইড্রোক্সিলেন বসানো যাবে না এখানে। তাহলে সেই প্রশ্নটা বা সেই সমস্যাটা সলভ করার জন্য এখানে সবসময় কি থাকবে, কার্বন বসবে। ঠিক আছে, অর্থাৎ ভাইয়া যেরকম ফার্স্টেই কি বসাই দিছিলাম না, ফার্স্টে হচ্ছে কি যে অ্যালডিহাইড মূলক বসাই দিছিলাম না, কিটোনে সেই ফার্স্টেই বসানো যায় না, এটা বসাইতে হয় সেকেন্ডে অথবা থার্ড বা ফোর্থ এদিকে বসাইতে হয়, বাট শুরুতে বসানো যায় না। ঠিক আছে, দেখো এখানে কি হইলো, এখানে ডাবল বন্ড হয়ে গেল। তখন হবে কি যে এই নাম্বার কার্বনটাই কি হবে, তোমার কিটোন মূলকটা বসবে। বুঝতে পারছি, তাহলে দেখো এরপর এই কার্বনগুলোতে কি কয়টা করে হাত, 2টা, 3টা। ঠিক আছে, তাহলে দেখো বলছি কি একটাতে হচ্ছে কি হাইড্রোক্সিলেন বসবে, হাইড্রোক্সিলায়ন। রিজন কি, পলিহাইড্রোক্সি, তাই একাধিক হাইড্রোক্সিলেন থাকা লাগবে। এখন সেকেন্ড শর্ত কি বলছি, এখানে তো এখানে তো বসছে। দেখো বলছি কি একটা কার্বনে একাধিক হাইড্রোক্সিলেন থাকতে পারে না, কেন থাকতে পারে না, হাইড্রোক্সিলেনের সাইজ বেশি বড়, তাই তার বাকি হাতগুলো কি দ্বারা ফুলফিল হবে, হাইড্রোজেন দ্বারা ফুলফিল হবে। ঠিক আছে, এটাও একটা শর্করা। বুঝতে পারছি, এটাও একটা শর্করা। কারণ কি, এটা এই যে তোমার 4টা শর্ত যেগুলো আছে, 2টা 3টা 4টা শর্ত যেগুলো আছে সেগুলো সবগুলা মানে। ঠিক আছে, সো এইভাবে তোমাদের কাজ হচ্ছে কি, 3 এবং 6, 7, 8 এই যে 4টা কার্বনওয়ালা শর্করা বানাবা। একটা হচ্ছে কি অ্যালডোজ বানাবা, একটা হচ্ছে কি অ্যালডিহাইড দিয়ে বানাবা, একটা কিটোন দিয়ে বানাবা, অ্যালডিহাইড গ্রুপ দিয়ে বানাবা একটা, কিটোন গ্রুপ দিয়ে বানাবা একটা। ঠিক আছে, পারবা? আচ্ছা, এটা হোমওয়ার্ক,
এটা হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আসি যে আমরা পড়বো হচ্ছে কি যে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা। ঠিক আছে, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা পড়বো এখান থেকে, যেহেতু পয়েন্ট আকারে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে তোমাদের বইয়ে। এখন ভাইয়া বারবারই বলছি, স্যারদের টাইম থাকে না যে পুরা বই পড়ে প্রশ্ন করা। সো স্যাররা অল্প টাইমের মধ্যে প্রশ্ন করতে যাই, যেগুলো খুব হাইলাইটেড টপিক থাকে সেগুলোতে প্রশ্ন করে। আর আমরা জানি যখন কোনো কিছু পয়েন্ট আকারে লেখা থাকে তখন সেগুলো হাইলাইটেড হয়ে যায়। দেখো, প্রথমে যখন আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো, আমরা দুইটা জিনিসের মাথা মনে রাখবো। একটা হচ্ছে কি চিনির কথা এবং হচ্ছে কি ইসের কথা, সেলুলোজের কথা মনে রাখবো। প্রথমত যখন পড়বা তখন শুনবা হচ্ছে কি সেলুলোজ তন্তুময়, সেলুলোজ হচ্ছে কি তন্তুময়। তাহলে আমরা লিখবো হচ্ছে কি কী হতে পারে, যে কার্বোহাইড্রেটগুলো তন্তুময় হতে পারে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য লিখবো হচ্ছে কি যে চিনি যদি হয় তাহলে জিনিসটা কী হবে, দানাদার হবে। চিনি হচ্ছে দানাদার। ঠিক আছে, এবং দেখো চিনি কি হয়, মিষ্টি হয়। কিন্তু সেলুলোজ আছে, সেলুলোজ কি স্বাদবিহীন। তুমি গাছের ছাল যদি চাবাও তাহলে কি মিষ্টি পাবা না। ঠিক আছে, কারণ কি সেলুলোজ কি হয় না, মিষ্টি হয় না। কেন মিষ্টি হয় না আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে পড়বো, বা সেকেন্ড বা থার্ড ক্লাসে পড়বো। দেখো চিনি কী হতে পারে, মিষ্টি হতে পারে, আবার মিষ্টি নাও হতে পারে, বা স্বাদহীন হতে পারে। ঠিক আছে, এরপর দেখো তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে কি ভাইয়া, অঙ্গার মানে আমি নিজে বুঝতাম না, তোমাদের টাইমে থাকতে অঙ্গার মানে হচ্ছে কি কয়লা। ঠিক আছে, তুমি চিনি বা যদি হচ্ছে কি সেলুলোজকে যদি প্রচুর তাপ দাও, দেখবা হচ্ছে এগুলো কয়লাতে পরিণত হবে। এটা হয়তো আমাদের লাইফে তেমন একটা প্র্যাকটিক্যাল করি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে কি জিনিসটা আমরা ফিল করতে পারতেছি না। বাট তুমি যদি করো যে চিনি বা হচ্ছে কি কোনো কার্বোহাইড্রেটকে যদি প্রচুর তাপ দাও, দেখবা হচ্ছে এটা অঙ্গারে পরিণত হবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আছে, আমি তোমাকে এক্সাম্পলটা দেই। সেটা হচ্ছে যখন আমি বলি, যখন ভাত রান্না করতেছো হাঁড়িতে, ঠিক আছে, ভাত রান্না করতেছো হাঁড়িতে, নিচের দিকে ভাতের হচ্ছে চাল আছে না, চালগুলো কার্বোহাইড্রেটের না, তখন দেখবা হচ্ছে যখন প্রচুর তাপ লাগে নিচের দিকে ভাতগুলো পুড়ে যায় না, পুড়ে দেখবা হচ্ছে কালো কালো হয়ে যায়, কয়লার মতো হয়ে যায় জিনিসটা। হয়তো একটা তৈলাক্ত বা আঠালো টাইপের তৈলাক্ত কয়লা হয়, বাট কয়লা টাইপের হয়ে যায়। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো। আচ্ছা, এরপর হচ্ছে কি ম্যাক্সিমামলি হচ্ছে কি যে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট হচ্ছে পানিতে অদ্রবণীয়, বুঝছো, মানে পানিতে মিশে না। তবে কিন্তু মনোস্যাকারাইড যারা আছে, মনোস্যাকারাইড কি হয়, পানিতে মিশে। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি হচ্ছে কি যে অ্যাসিড আছে, অ্যাসিড কি হয়, অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেট মিশে অ্যাস্টার গঠন করে। কিভাবে জানি আমরা, দেখো আমরা যখন জৈব যৌগ পড়বো তখন পড়বো হচ্ছে কি, জৈব যৌগ যখন পড়বো হচ্ছে কি যে অ্যাসিড প্লাস হাইড্রোক্সিল আয়ন মিলে কি গঠন করে, বা অ্যালডিহাইড মিলে কি গঠন করে ভাইয়া, এস্টার গঠন করে। ঠিক আছে, এস্টার। তাহলে আমরা জানি কি তোমার কার্বোহাইড্রেট কি আছে, পলিহাইড্রোক্সি বা অনেকগুলো হাইড্রোক্সিল আয়ন আছে না। সো সেখান থেকে মনে রাখবা কি অ্যাসিডের সাথে ওই যে হাইড্রোক্সিল আয়নগুলো মিলে কি গঠন করে, এস্টার গঠন করে। ঠিক আছে, যে বিভিন্ন ফ্রেগরেন্স আছে না, ফ্রেগরেন্সে কিন্তু এস্টারটা কী হিসেবে ব্যবহৃত হয়, এস্টারগুলা ফ্রেগরেন্সে ইউজ হয় পারফিউমের বিভিন্ন ফ্রেগরেন্স আকারে। এরপর হচ্ছে আলোক সক্রিয় কেন ভাইয়া, আলোক সক্রিয় কারণ হচ্ছে কাইরাল কার্বন থাকে। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বুঝাই বলি, আলোক সক্রিয় জিনিসটা কি। আলোক সক্রিয় জিনিসটা হচ্ছে কি, এরা হচ্ছে লাইটকে ঘোরাইতে পারে। এরা হচ্ছে কি ভাইয়া, লাইটকে ঘোরাইতে পারে, একতলবর্তী লাইটকে ঘোরাইতে পারে। তোমরা যখন ইয়াতে পড়বা, যখন ফিজিক্সে পড়বা হচ্ছে কি যে লাইট নর্মালি হয় কি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জি অক্ষ, এদিকে জি অক্ষ আছে। ঠিক আছে, তখন দেখবা হচ্ছে কি লাইটের যে গিয়াগুলো আছে সেগুলো লাইট হচ্ছে কি এভাবে যায়, কিছু হচ্ছে কি যে এভাবে যায়, কিছু হচ্ছে দেখবা হচ্ছে এভাবে যায়। ঠিক আছে, অর্থাৎ তিনটা অক্ষ বরাবর লাইটগুলা পাস করে, লাইটের এই যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পাস হয়। এটাকে তুমি যদি একটা পোলারাইজ ফিল্টারের মধ্যে দিয়ে পাঠাও, তখন দেখবা হচ্ছে কি লাইটটা জাস্ট একটা তল বরাবর জাস্ট কম্পন হইতেছে, আর বাকি যেটা দুই তল বরাবর কম্পন যেটা আছে, এই তল আর এই তল, সেটা কি হয়, পাস হইতে পারে না। ঠিক আছে, ধরো তুমি তাহলে যখন লাইটটা এদিকে একতলবর্তী লাইট পাবা, সেটাকে বলা হয় কি সমবর্তিত আলো। সমবর্তিত আলো মানে ভাই কি, এনে নর্মালি কি হয়, আলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কি হয়, কাপাকাপি করে। ঠিক আছে, তাহলে যে আলোর কম্পনটা তিনটা অক্ষ বরাবর কাপাকাপি করে। সব যে পোলারাইজিং ফিল্টার একটা থাকে, তার কাজ হচ্ছে কি বাকি দুইটা তলে দিয়ে যে কম্পন যেগুলো আছে, সেই কম্পনগুলোকে কি করা, আটকাই দেওয়া। সে কি করে আটকায় দেয়, বাকি তল দুইটা বরাবর যে আলোগুলা যায় সেগুলা আটকায় দেয়। এবার হয় কি, ধরো তুমি এখানে একটা বাক্সের মধ্যে কি রাখলা, এখানে একটা বাক্স নিলা, লম্বা একটা কি নিলা, ওই যে নল নিলা, সেই নলের ভেতর তুমি দেখলা হচ্ছে কি এখানে হচ্ছে কি যে ধরো নমুনাটা রাখলা, অর্থাৎ শর্করাটা রাখলা।
এখন তুমি যেখানে আলুটা মারবা আলুটা সিদ্ধ যাওয়ার কথা ছিল না, বাট দেখবো হচ্ছে আলুটা সিদ্ধা না যায় হয় কি যে আলুটা এদিকে একটু স্লাইডলি বেঁকে যায়, বুঝছো? স্লাইডলি কি হয়, বেঁকে যায়, নির্দিষ্ট কোণে বেঁকে যাওয়ার রিজনটা কি? কারণ এই যে এখানে তুমি যে যৌগটা রাখছিলা সেটা কি ছিল, আলোক সক্রিয় ছিল। তাদের ক্যাপাবিলিটি হচ্ছে কি তারা সমবর্তিত অর্থাৎ এক তলের যা এরকম লাইটকে কি করে ফেলতে পারে, ঘোরাই দিতে পারে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি আলোক সক্রিয়। এবং আলোক সক্রিয় হওয়ার রিজনটা কি? এটা রিজন হচ্ছে কি কাইরাল কার্বন থাকে। হোয়াট ইজ কাইরাল কার্বন? কাইরাল কার্বন হচ্ছে কি একটা যৌগ। ধরো কাইরাল কার্বন, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে কি একটা কার্বন, তার 4টা হাত, কার্বনের নর্মালি 4টা হাত। তাহলে সে দেখো তার 4টা হাতে হচ্ছে কি আছে, তার 4টা হাতে ধরো কি আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে ধরো অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে ফর এক্সাম্পল, এখানে আছে ধরো হচ্ছে কি যে এখানে XY একটা মৌল আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে যদি এখানে 4টা হাতে 4টা মৌল আছে, ঠিক আছে? 4টা হাতে যেহেতু 4 টাইপের মৌল আছে, তাই তুমি এটাকে কি বলতে পারবা, কাইরাল কার্বন বলতে পারবা। রিজনটা কি? কাইরাল কার্বন সংজ্ঞা হচ্ছে কি, যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন পদার্থ থাকে। ধরো এখানে, আচ্ছা এখানে একটা জিনিস আমি বুঝে বলি, ধরো কখনো হইলো কি, এখানে এই দুইটা জায়গায় ধরো এখানে কি হলো, CH2 যুক্ত হইলো, আর এখানে CH2 CH3 যুক্ত হইলো। তাহলে এই যৌগ আর এই যৌগ সেম না, সরি এটা CH হবে, এটা আর এটা সেম না, তখন এটাও কি হবে, কাইরাল কার্বন হবে। আর যখনই কাইরাল কার্বন হয় তখন এটার উপরে কি লাগাই দেয়, একটা হ্যাশট্যাগ লাগাই দেওয়া হয়। তাহলে কাইরাল কার্বন কি, যার একাধিক হাতে 4 হাতে 4টা ডিফারেন্ট পদার্থ থাকে, ঠিক আছে? সো এটাও কি একটা কাইরাল কার্বন। আর যেই যৌগগুলোতে কাইরাল কার্বন থাকে তারা কি করতে পারে, আলোটা ঘুরাই দিতে পারে। আচ্ছা আমরা একটু যে জিনিসটা দেখি, আমরা এখানে একটা যে নিজের মতো করে একটা শর্করা বানাইছিলাম না, আমরা একটা তাহলে কি করবো, এখানে শর্করাটা দিয়ে আমরা একটা পরীক্ষা করব যে আদৌ কি এখানে কাইরাল কার্বন আছে কিনা। আমরা দেখলেই তো শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, এবার দেখো আমরা একটা জিনিস চিন্তা করি। এখানে দেখো এই যে কার্বন যেটা আছে সেটা 4 হাত আছে, 4 হাত নাই, তাহলে এখানে 2টা হাত, তাহলে এটা কি না, এই যে কার্বন যেটা আছে সেটা কাইরাল কার্বন না, তাহলে এটা বাদ। তাহলে আমার আছে কি এটা, তাহলে দেখো এই কার্বনের এক হাতে কি আছে, এক হাতে আছে কি COH আছে, আর খাতে কি আছে OH আছে, আর খাতে আছে কি H আছে, আর খাতে কি আছে দেখো তিনটা C আছে, C3। ও হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে 4টা, ঠিক আছে? আবার OH আছে কয়টা, OH আছে হচ্ছে কি 3টা, ঠিক আছে? সেটাকে তুমি একটু সাজা লিখলে পাবা এরকম কার্বন, ঠিক আছে? COH আছে, এদিকে OH আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে পাবা হচ্ছে কি যে C3H7O3 C3H7O3 পাবা। এখান থেকে পাবা কি C3H7O3। তাহলে দেখো ডিফারেন্ট জিনিস না, 4 হাতে 4টা, তাহলে এটা কি কাইরাল কার্বন। আবার দেখবা এটাও কাইরাল কার্বন, আবার দেখবা এটাও কাইরাল কার্বন, আবার দেখবা এটাও কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন কয়টা, 4টা কাইরাল কার্বন আছে, বুঝতে পারছি। তাহলে কয়টা কাইরাল কার্বন আছে ভাইয়া, 4টা কাইরাল কার্বন আছে। তাই এটা কি, এটা একটা আলো সক্রিয়, ঠিক আছে? হয়তো এটা কার্বনটা কাইরাল কার্বন নাই, বাট নিচে যাই একটা থাকলেও কোনো যৌগের মধ্যে একটা যদি কাইরাল কার্বন থাকে ওই যৌগটাই আলো সক্রিয়, বুঝছো? তাহলে জিনিসটা বুঝে গেছি। আচ্ছা এরপর হচ্ছে কি আমরা পড়বো হচ্ছে কি কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ পড়ব। কার্বোহাইড্রেট কি স্বাদের উপর ভিত্তি করে, আমি ওই দিনও বলছিলাম যে তুমি একটা জিনিসকে ভাগ করলে কয় ভাগ পাবা সেটা ডিপেন্ড করে হচ্ছে কি তুমি কিসের উপর ভিত্তি করে ভাগটা করতেছো। তুমি যদি কার্বোহাইড্রেটকে যদি স্বাদের উপর ভিত্তি করে ভাগ করো তাহলে হচ্ছে তুমি কি পাবা, কিছু মিষ্টি পাবা, কিছু হচ্ছে কি কিছু স্বাদযুক্ত পাবা, কিছু কি স্বাদহীন পাবা, ঠিক আছে? দেখো যারা স্বাদযুক্ত, কার্বোহাইড্রেট স্বাদ নর্মালি যারা স্বাদযুক্ত হয় তারা মিষ্টি হয়, তারা অন্য কোনো স্বাদের হতে যে তিতা বা হচ্ছে কি টক ঝাল এরকম কিছু হতে পারে না, এরা সবসময় কী হতে হবে, মিষ্টি হতে হবে। সো কার্বোহাইড্রেট স্বাদের উপরে যদি ভিত্তি করে ভাগ করো তাহলে কি পাবা, সুগার পাবা, নন সুগার পাবা। সুগার মানে যারা মিষ্টি, আর নন সুগার মানে যারা মিষ্টি নাই, ঠিক আছে? তুমি এভাবে মনে রাখবা ভাইয়া, সুগার যখনই আসে তাহলে আমরা সুগার মানে চিনি বুঝি না, চিনির বৈশিষ্ট্যগুলো লিখবো, ঠিক আছে? তাহলে সুগার যে কার্বোহাইড্রেট আছে সেগুলোর বৈশিষ্ট্য লিখতে চাইলে আমরা কিসের বৈশিষ্ট্য লিখবো ভাইয়া, চিনির বৈশিষ্ট্য লিখবো। চিনি কি হয়, দানাদার হয়। চিনি কি হয় ভাইয়া, দানাদার হয়। আচ্ছা চিনি যদি দানাদার হয় তাহলে চিনি কি হয়, মিষ্টি হয়।
মিষ্টি হয় এবং চিনি কি হয় পানিতে মিশে এবং চিনির কি মিশে চিনিতে কি করতে পারবা আচ্ছা এটা আমরা এরপরটা আমরা একটু পরে করে পড়বো উদাহরণ কি ভাইয়া মনোস্যাকারাইড গ্লুকোজ সুক্রোজ ঠিক আছে সুক্রোজ এবং এটা ভাইয়া সেম জিনিস লিখে ফেলছি সুক্রোজ ঠিক আছে সুক্রোজ যদিও হচ্ছে কি ডাইস্যাকারাইড এমনি নর্মাল ডাইস্যাকারাইডটা কি হয় না মিষ্টি বা স্বাদযুক্ত হয় না কিন্তু একমাত্র সুক্রোজই যে হচ্ছে ব্যতিক্রম ডাইস্যাকারাইড হওয়ার পরও স্বাদ দেয় বুঝতে পারছি আমরা যে চিনি খাই না যে নর্মাল চিনি যেটা খাই সেটার নাম হচ্ছে ভাই সুক্রোজ বুঝছো আচ্ছা তাহলে হচ্ছে কি সুক্রোজ একমাত্র যে হচ্ছে কি তোমার নর্মাল ডাইস্যাকারাইড হওয়ার পরও কি দেয় মিষ্টি স্বাদ দেয় এমনি নর্মালি কি হয় না এরা স্বাদ দেওয়ার কথা না আচ্ছা নন সুগার মানে কি উল্টা লিখবো দানাদার হইলে কি বলছি কি দানাদারের বিপরীত আরেকটা ছিল ওদিকে তন্তুময় সেলুলোজ আর চিনির এক্সাম্পল দিয়ে শুরুতে পড়ছিলাম না বৈশিষ্ট্যতে তখন কি তন্তুময় মিষ্টি হলে এটা কি স্বাদহীন ঠিক আছে আর কি আছে আর হচ্ছে কি 3 নাম্বার উদাহরণ কি 3 নাম্বার হচ্ছে এটা পানিতে মিশে এটা মিশে না পানিতে না মিশে মানে কি দ্রবণীয় নয় এবং দেখবা হচ্ছে কি এটা হচ্ছে পলিস্যাকারাইডগুলা এখন পলিস্যাকারাইডের তুমি যদি সংজ্ঞা দেখো ফর এক্সাম্পল আমি একটা মনোস্যাকারাইড আঁকছি ফর এক্সাম্পল C3H6O3 এটা একটা ধরো হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড এটা তুমি যদি পলিস্যাকারাইড বের করো তখন তুমি দেখবা হচ্ছে n সংখ্যক আছে এরকম এখন যদি ভাইয়া n থাকে n নাম্বারটা ছাড়া তুমি কি এটার আণবিক ভর বের করতে পারবা আণবিক ভর বের করতে চাইলে কী করবে যে এখানে হচ্ছে 3টা কার্বন আছে তুমি নর্মাল যৌগ যে যখন হচ্ছে কি যে এই সংখ্যাটা ছিল না যখন হচ্ছে কি এই তোমার এক্সট্রাগুলো ছিল না তখন হচ্ছে কি তুমি বুঝতে পারতা হচ্ছে কি যে যখন এগুলো ছিল না তখন তুমি বুঝতে পারতা কি এখানে 3টা কার্বন আছে কিন্তু nটা যুক্ত হওয়ার পর এখানে কার্বন আছে কয়টা 3টা করে n সংখ্যক মানে যে 3n H আছে কয়টা 6n ও আছে কয়টা 3n n এর নাম্বার তো জানো না তাহলে তুমি আণবিক নাম্বার বের করতে পারবা না তাই আলিম স্যারের বইয়ে লেখা আছে যে যারা হচ্ছে কি সুগার তাদের কি করা যায় তাদের আণবিক ভর বের করা যায় ঠিক আছে আণবিক ভর নির্ণয় করা যায় ঠিক আছে এখন যারা হচ্ছে কি যে সুগার তাদের কি হয় না আণবিক ভর বের করা যায় না যদি এটা অত বেশি ইম্পর্ট্যান্ট না যে লাস্টের ইয়াটা আচ্ছা শেষ এবার আসো যে আমরা পলিস্যাকারাইডকে কার্বোহাইড্রেটকে আরেকটা ভিত্তিতে ভাগ করব তুমি যে রাসায়নিক ভিত্তিতে যদি ভাগ করো কার্বোহাইড্রেটকে তুমি কয়েকটা ভাগে ভাগ পাবা অর্থাৎ হচ্ছে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড ঠিক আছে মনো মানে হচ্ছে কি এখানে একটা মাত্র কার্বোহাইড্রেট অণু থাকবে এখানে কয়টা কার্বোহাইড্রেট অণু থাকবে ভাইয়া একটাই কার্বোহাইড্রেট অণু ঠিক আছে একটাই হচ্ছে কি কার্বোহাইড্রেট অণু ডাইস্যাকারাইড মানে হচ্ছে এখানে কি থাকবে দুইটা কার্বোহাইড্রেট অণু থাকবে আসলে এটা কার্বোহাইড্রেট অণু একটাই মানে হচ্ছে এখানে দুইটা মনোস্যাকারাইড থাকবে আর কি দুইটা ক্ষুদ্র অণু থাকবে অলিগোস্যাকারাইডে একাধিক থাকবে আমরা পড়ব ভবিষ্যতে অলিগোস্যাকারাইডে বেসিক্যালি অণু থাকে কয়টা 3 থেকে 10টা পলিস্যাকারাইড হচ্ছে 10-এর অধিক ঠিক আছে হয় কি যে মনোস্যাকারাইডটা হচ্ছে কি একদম সবচেয়ে ক্ষুদ্র মনোস্যাকারাইড আমরা পড়বো মনো মানে হচ্ছে কি মনো মানে হচ্ছে কি এক স্যাকারাইড মানে হচ্ছে কি যে কার্বোহাইড্রেট তো এটা হচ্ছে কি একদম ক্ষুদ্র শর্করা বা এটাকে তুমি ভাঙলে আর যে পদার্থগুলো পাবা সেগুলো আপনার মৌল পাবা তুমি এটাকে ভাঙলে আর কি পাবা না যে শর্করা পাবা না ঠিক আছে সেটা কি মনোস্যাকারাইড কি তাহলে মনোস্যাকারাইড হচ্ছে একদম শর্করার একদম সবচেয়ে ক্ষুদ্রতম পোর্শন বা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটাকে ভাঙলে আর শর্করা থাকে না জিনিসটা ঠিক আছে সেটা হচ্ছে মনোস্যাকারাইড সো মনোস্যাকারাইডকে বলা হয় কি ভাইয়া বিল্ডিং ইউনিট অফ যে ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইডের কি বিল্ডিং ইউনিট অর্থাৎ দুইটা একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইড ঠিক আছে একসাথে যুক্ত হয়ে কি গঠন করবে ভাইয়া ডাইস্যাকারাইড গঠন করবে ঠিক আছে ধরো যে তিনটা মনোস্যাকারাইড যদি একত্রিত হয়ে কি গঠন করবে তিনটা মনোস্যাকারাইড কি গঠন করবে ভাইয়া ট্রাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বললাম না 3 থেকে 10টা যদি মনোস্যাকারাইড একটার সাথে একটা যুক্ত হয় তখন কি গঠন করে অলিগোস্যাকারাইড ঠিক আছে আচ্ছা
মনে রাখো এই অলিগো মানে হচ্ছে অল্প, অলিগো শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া অল্প, অলিগো শব্দের অর্থ কি ভাইয়া অল্প, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে কি ওই যে আমরা সংখ্যা যেটা শুরুতে পড়ছিলাম CnH twice NO এটা হচ্ছে কি মনোস্যাকারাইডের সংখ্যা। এরপর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি মনোস্যাকারাইড হইতে গেলে কার্বনের নাম্বার 3 থেকে 10-এর মধ্যে হয়। সো এটা রিজনটা কি? মনোস্যাকারাইড হইতে গেলে এমনি 10-এর পর এটার স্ট্যাবিলিটিটা হারায় যায়, বুঝছো? যদি একটা মনোস্যাকারাইড ধরো 10-এর উপরে কার্বন আছে, একটা মনোস্যাকারাইডে 10-এর উপরে বেশি কার্বন আছে, তখন ওই যে মনোস্যাকারাইডটা তার স্ট্যাবিলিটি হারা যায়, তখন সেটা ভেঙে যায় বা আদার হয়ে যায় বা প্রকৃতিতে পাওয়াই যায় না 10-এর উপরে। তবে সর্বনিম্ন 3 কার্বন বিশিষ্ট হতেই হবে, 3 কার্বনের নিচে কখনো কোনো মনোস্যাকারাইড এক্সিস্ট করে না। রিজনটা কি ভাইয়া? রিজনটা হচ্ছে কি, ধরো আমি বললাম যে মনোস্যাকারাইড ফর এক্সাম্পল তুমি 2 কার্বনওয়ালা একটা মনোস্যাকারাইড বানাইতে যাচ্ছ, তুমি 2 কার্বন বিশিষ্ট বানাইলা, তাহলে আমি বললাম যে কোনো একটা কার্বনে কি দিতে হবে, অ্যালডিহাইডমূলক অথবা কিটোনমূলক দিতে হবে। তুমি যে ধরো ফর এক্সাম্পল তুমি কি দিলা, অ্যালডিহাইডমূলক দিলা। এরপর দুইটা এইটা এই কার্বনের 3টা হাত বাকি আছে না, 3টা হাত বাকি আছে। এখন এখানে করা লাগবে কি, এটা এই কার্বনটা বুক, এই কার্বনের কোনো কিছু খালি নেই, এই কার্বনে তুমি আর কিছু বসাতে পারবা না। এই কার্বনে আমাকে 3 নম্বর শর্ত কী ছিল, পলিহাইড্রোক্সি হইতে হবে, মানে একাধিক হাইড্রোক্সিল আয়ন থাকা লাগবে, একাধিক হাইড্রোক্সিল আয়ন থাকা লাগবে, একের অধিক। এখানে তুমি হাইড্রোজেন বসালা, বা এটা কি হইল না, এটা তো মনোস্যাকারাইড হইল না কেমনে? রিজনটা হইলো, দেখো আমি শুরুতেই বলছি হচ্ছে কি এই হাইড্রোক্সিল আয়নের সাইজগুলা অনেক বড়, বুঝছো? তো একটা কার্বনে চারপাশে যে স্পেসটা থাকে সেই স্পেসে দুইটা কখনোই কি হইতে পারে না, হাইড্রোক্সিল আয়ন ফিট হইতে পারে না। দ্যাটস ওয়াই একটা কার্বনে কখনো কি থাকে না ভাইয়া, একের অধিক কি থাকতে পারে না, ওই যে হাইড্রোক্সিল আয়ন থাকতে পারে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি এখানে হাইড্রোক্সিল আয়ন কখনোই বসতে পারবে না। সো হাইড্রোক্সিল আয়ন বসতে না পারলে এখানে বাধ্য হয়ে হাইড্রোজেন বসাইতে হবে। আর হাইড্রোজেন যদি বসে, এখানে হাইড্রোক্সিল আয়ন আছে কয়টা, একটা হাইড্রোক্সিল আয়ন, তাহলে আমার পলিহাইড্রোক্সি কি মেনটেন করতেছে? অবশ্যই করতেছে না। দ্যাটস ওয়াই এটা কি না, যে এই যে জিনিসটা এক্সিস্ট করে না, এটা কোনো মনোস্যাকারাইড হতে পারে না। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এরপর হচ্ছে কি যে বলছি হচ্ছে মনোস্যাকারাইড হইতে গেলে সবচেয়ে কম 3টা কার্বন থাকা লাগবে। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় কি ভাইয়া, ট্রায়োস। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় কি ভাইয়া, ট্রায়োস। তাহলে আমরা যে বলছি মনোস্যাকারাইডের জেনারেল ফর্মুলা এটা, তাহলে এটা দিয়ে আমরা ট্রায়োসের সাধারণ জেনারেল ফর্মুলা লিখে ফেলি, C3H6O3 লিখে ফেলছি ভাইয়া। আচ্ছা, এখন ধরো কোনো শর্করাতে হইল কি কিটোনমূলক আছে, তখন সেটাকে বলবা কি কিটোজ বলবা, সেটাকে বলবা কি ভাইয়া, কিটোজ। আর যদি কোনো শর্করাতে যদি এই যে কার্যকরী মূলক আকার যদি অ্যালডিহাইড থাকে, তখন তুমি বলবা কি, অ্যালডোজ। ঠিক আছে, ধরো কোনো শর্করার নামে শেষে উজ আছে, তখন সেটা বুঝবা কি, সেটা অ্যালডোজকে বোঝাচ্ছে। যেমন হচ্ছে কি প্যান্টোজ লাস্টে উজ আছে না, উজ আছে মানে হচ্ছে কি এটা অ্যালডোজ শর্করা। ঠিক আছে, ধরো ওলোস আছে না লাস্টে, ওলোস দ্বারা বুঝবে কি এটা কিটোজ শর্করা। বুঝতে পারছি এবার? আচ্ছা, যদি কোনো শর্করার নামের শেষে যদি ওজ থাকে, তখন বুঝবো কি সেটা এটাতে কার্যকরী মূলক হিসেবে অ্যালডিহাইড আছে। আর যেহেতু অ্যালডিহাইড আছে তাই এটা কি অ্যালডোজ শর্করা। আর কোনো যদি শর্করার নামের শেষে ওলোস থাকে, তাহলে বুঝবো কি সেটা কি, কোনো শর্করার নাম শেষে যে ওলোস থাকে সেটা হচ্ছে কি কার্যকরী মূলক হিসেবে কিটোন আছে। যেহেতু কিটোন আছে সেটাকে বলা হয় কি ভাইয়া, কিটোস। তাহলে 3 কার্বন বিশিষ্ট ট্রায়োসের উদাহরণ কি, 3 কার্বন বিশিষ্ট ট্রায়োসের উদাহরণ কি, আমরা আগে একটা 3 কার্বন বিশিষ্ট ট্রায়োস এঁকে ফেলি, 1 2 3। অ্যালডোস প্রথমে, যেহেতু অ্যালডোস আঁকবো শুরুতে অ্যালডিহাইড মূলক এঁকে দেই, তাহলে এদিকে কি থাকবে, এখানে ফাঁকা হাতের মধ্যে এখানে হচ্ছে বাধ্য হয়ে হাইড্রোক্সিল আয়ন, এখানেও হাইড্রোজেন, হাইড্রোক্সিল আয়ন, এখানে হাইড্রোজেন। এই যেটা আঁকলাম এটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট অ্যালডোজ। 3 কার্বন বিশিষ্ট কি ভাইয়া, এটা অ্যালডোজ। যদি কখনো বলে 4 কার্বন বিশিষ্ট অ্যালডোজ অঙ্কন করো, পারবা? অবশ্যই পারতে হবে। 5 কার্বন বিশিষ্ট অ্যালডোজ আঁকতে পারবা? অবশ্যই পারতে হবে। 6 7 8 9 10 পারবা? অবশ্যই পারবা। আচ্ছা, এরপর তো কিটোস আঁকবো আমরা। 3 কার্বন বিশিষ্ট কি আঁকবো ভাইয়া, কিটোস আঁকবো। তাহলে কিটোস আঁকতেছি, 3 কার্বন দিছি। বলছি হচ্ছে কি যে কিটোন যখন থাকবে, কিটোন কখনো 1 নাম্বার কার্বনে কিটোন থাকতে পারে না, কিটোন সবসময় 2 নাম্বার কার্বন অথবা 3 4 এরকম থাকতে হবে। দেখো এটা যদি হয় তাহলে এখানে কি থাকবে, হাইড্রোক্সিল আয়ন থাকবে লাগবে। তাহলে এখানে কি আছে, হাত খালি আছে। তো যেহেতু পলিহাইড্রোক্সি, দুইটাতে কি বসবে, হাইড্রোক্সিল আয়ন বসবে।
আর বাকি হাতগুলোতে কী বসে দেবে? হাইড্রোজেন বসে যাবে, হাইড্রোজেন বসে যাবে ভাইয়া। ঠিক আছে, হাইড্রোজেন বসে গেছে। এটাই হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট তোমার কিটোজ, 3 কার্বন বিশিষ্ট কিটোজ, বুঝতে পারছি? আর এই জিনিসটার নাম হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এটার নাম হচ্ছে কি ভাইয়া? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এটার নাম কি হচ্ছে কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। নামটা কীভাবে আসছে যুবযোগের নামকরণে শিখে যাবা। এটার নাম হচ্ছে কি ভাইয়া? গ্লিসারাল ডিহাইড। এটার নাম কি ভাইয়া? গ্লিসারাল ডিহাইড। ঠিক আছে, আচ্ছা। এরপর আছে কি এই যে গ্লিসারাল ডিহাইড এবং হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের গুরুত্বটা কি বা এটার ব্যবহার কই? এটা তোমরা যখন হচ্ছে নবম চ্যাপ্টারে যখন হচ্ছে কি যে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস পড়বা তখন দেখবা হচ্ছে কি গ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের উপস্থিতি পাবা সেখানে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট শর্করাটাকে বলা হবে কি? 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি বলবা কি? ট্যাট্রোস। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি বলবা ভাইয়া? ট্যাট্রোস। তাহলে ট্যাট্রোসের মধ্যে কি থাকবে? সেম অ্যালডোস এবং কিটোস থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি অ্যালডোসের সঙ্গে থাকবা, কিটোজের সঙ্গে থাকবা, 4 কার্বন বিশিষ্ট অ্যালডোসের সঙ্গে 4 কার্বন বিশিষ্ট কিটোজের সঙ্গে থাকবা। ঠিক আছে, আর যেটা যে দাঁড়াবে 4 কার্বন বিশিষ্ট অ্যালডোস যেটা চিত্র দাঁড়াবে সেটা হচ্ছে কি ইরিথ্রোস, আর যেটা 4 কার্বন বিশিষ্ট কিটোজের যে সংকেত দাঁড়াবে সেটা কিসের সংকেত ভাইয়া? ইরিথ্রোলোসের সংকেত। তাহলে মনে রাখবা ইরি 4 মানে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি? ইরিথ্রোস। আর যেহেতু কিটো হইলে কি হবে? ইরিথ্রোলোস। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এই যে ইরিথ্রোস এবং ইরিথ্রোলোস কই দেখবা ভাইয়া? ক্যালভিন চক্রে দেখবা। তাহলে ভাইয়া এখানে এই যে স্লাইডের মধ্যে যা যা লিখছি বা যা যা বাড়ি কাজ দিচ্ছি সেগুলো করবা কেন? কারণ এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস বোঝাই দিই। তাহলে দেখো, এটা গ্লিসারাল ডিহাইডটা হচ্ছে এমনি নর্মাল বাণিজ্যিক নাম বা হচ্ছে কি বাইরের নাম। এটা দ্বারা তুমি বুঝবা না হচ্ছে কয় কার্বন বিশিষ্ট। সো এটা বোঝার জন্য যে এমন একটা নামকরণ দাঁড় করাবো আমরা বা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্বীকৃত এমন একটা নামকরণ আছে যেটার মাধ্যমে হচ্ছে কি দেখেই বুঝে যাবা এটা কয় কার্বন বিশিষ্ট। সেটার জন্য সেটা কি? সেটার নাম হচ্ছে কি, এটা বলা হয় এরকম ট্রায়ো অ্যালডোলোস। তাহলে দেখো এখান দ্বারা বুঝতে পারতেছি কি এটা ট্রায়োস অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। অ্যালডোলোস মানে এখানে কি এখানে মূলক হিসেবে কি আছে? অ্যালডিহাইড আছে। বুঝতে পারতেছো? এটার নাম কি হবে তাহলে? কিটোস। যাহাই ট্রায়োকিটোস তাহার নাম হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। যদি প্রশ্ন আসে নিচের কোনটি ট্রায়োকিটোস, ঠিক আছে, তখন দেখাবা কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। যদি প্রশ্ন আসে নিচের কোনটি ট্রায়োঅ্যালডোলোস, তখন দেখাবা কি গ্লিসারাল ডিহাইড। ঠিক আছে, আচ্ছা। ট্যাট্রোজের নাম ঠিক সেম দাঁড়াবে ট্যাট্রোঅ্যালডোলোস আর ইরিথ্রোজের নাম। আর ইরিথ্রোলোজের আরেক নাম কি? ট্যাট্রোকিটোজ। বুঝতে পারছি ভাইয়া? এতটুকুই তোমাদের বাড়ির কাজ আজকের মতো, এতটুকুই। খুব ভালো করে দেখবা ভিডিওটা, পারলে 2 বার করে দেখবা। স্লাইডে যা আছে ভাইয়া সেগুলো মুখস্থ করে আগে, ঠিক আছে? আর হচ্ছে কি এখানে ভাইয়া হচ্ছে কি তুমি যখন বই খুলবা যে শুরুতে যে কার্বোহাইড্রেটের ব্যবহার পাবা, কিন্তু ভাইয়া ব্যবহার পড়ায় নাই। কেন পড়ায় নাই? তুমি সম্পূর্ণ চ্যাপ্টারটা যখন শেষ করবো তখন তুমি ব্যবহারে অনেক কিছু দেখবা হচ্ছে কি তুমি আগে পড়ে ফেলছো, ঠিক আছে? সো এতটুকুই, ভালো থাকো, শুভকামনা, আসসালামু আলাইকুম।